এখন ঠিক শুনতে পাচ্ছ কিনা? স্যার। এখন শুনতে পাও? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছ? আরে জি বলো। স্যার। হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আবার এটা স্ক্রিন কই চলে গেল? স্ক্রিনটা আবার চলে গেল কেন? হোয়াট হ্যাপেন্ড? ও আসছে, আবার আসছে। আর বড় ডিস্টার্ব করে সমস্যা। হ্যাঁ, এখন শুনতে চাও? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এই যে দেখো, সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স পড়ছো না তোমরা আগে? এটা যদি ঘোরাও, এখান থেকে যেটা একদম সরাসরি নর্মাল চলে যাবে এটাকে বলে সেন্ট্রিফুগাল ফোর্স, আর যেটা এইদিকে হবে এটাকে বলে সেন্ট্রিপিটাল ফোর্স। ইজ ইকুয়াল টু এমভি স্কয়ার বাই আর। এই যে এইদিকে যাচ্ছে দেখো। জি স্যার। তো আমার ঠিক এই এখানে এভরি মোমেন্ট একটা ভেলোসিটি, হরিজন্টাল ভেলোসিটি। আর এখানে দেখাই, কোনটা যেন দেখাচ্ছিলাম যেটা আমার কাজে লাগবে। এট এনি ইনস্ট্যান্ট, এত কিছু দরকার নাই, যেখানে আমি বোঝাতে চাচ্ছিলাম কোথায় যেন সুন্দর কার্ভ ছিল, খুঁজে পাচ্ছি না এখন। এই যে ভেরি গুড, এটা থেকে ক্লিয়ার দেখো। এটা দেখো, সরি, মনে করো একটা জিনিস এখানে তুমি প্রজেকশন করছো এই বিন্দু থেকে। এখন এর কিন্তু সবসময় দুইটা কম্পোনেন্ট আছে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই যেখানে দেখো, এটা ছুটছো তুমি এইদিকে প্রজেক্টাইল, এটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, হরিজন্টাল কম্পোনেন্ট। এখানে সব সময় এই যে এখানে যখন যাবে, এটা একটা হরিজন্টাল কম্পোনেন্ট, এখানে কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নাই। কারণ ভার্টিক্যাল এখানে যেহেতু হরিজন্টালে চলে গেছে একদম টপ, যখন টপে চলে গেছে দ্যার ইজ নো ভার্টিক্যাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট বিকাম জিরো, তখন হরিজন্টাল কম্পোনেন্ট। আবার এখানে আসো দেখো, এখানে হরিজন্টাল কম্পোনেন্ট এইদিকে আছে, ভার্টিক্যালটা নিচের দিকে আছে। এখানে আসো দেখো, হরিজন্টালটা হরিজন্টাল দিকে, এটা ভার্টিক্যাল নিচের দিকে আছে। বা এরকম পয়েন্টও যদি থাকে, হরিজন্টাল এইদিকে হবে, ভার্টিক্যালটা উপরের দিকে থাকবে। But vertical component will change depending on the height. ম্যাক্সিমাম হাইটে চলে যাবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট 0 হবে, কিন্তু হরিজন্টাল কম্পোনেন্ট এই যে দেখো v0x, এটা v0x, 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 অলওয়েজ হরিজন্টাল কম্পোনেন্ট will remain constant, কখনো চেঞ্জ হবে না। এটা জানো কিনা তোমরা আগের থেকে? বলো তো, এই কথাটা কি জানো যে হরিজন্টাল কম্পোনেন্ট কখনো চেঞ্জ হবে না? রেসপন্স করো। স্যার জানতাম না তো স্যার। সত্যি জানতে না? না স্যার, খেয়াল করা হয়নি। ও আল্লাহ, এটা যে তুমি ছোড়ো, ভার্টিক্যাল কম্পোনেন্ট তো চেঞ্জ হবে যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। যেমন উপর দিকে ছুটছে, এক জায়গায় গিয়ে আর উপরে যাবে না, কারণ জি এর সাথে টাইমের সাথে আলটিমেটলি যখন ভি ইকুয়াল টু জিটি হয়ে যাবে, তখন এটা থেমে যাওয়া আর যাবে না। ছোট এটা একটা সার্টেন অল্টিটিউডে যাবে, কিন্তু এরপর আবার এদিকে আসতে থাকবে। কিন্তু অ্যাট এভরি ইনস্ট্যান্ট যখন দুইটা কম্পোনেন্ট হবে, একটা হরিজন্টাল ভার্টিক্যাল, এই হরিজন্টাল কম্পোনেন্ট কখনো পরিবর্তন হবে না। যদি ছেড়ে দাও চড়তেই থাকবে, হরিজন্টাল কম্পোনেন্ট নেভার উইল চেঞ্জ, বাট হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল চেঞ্জ। এই জন্য একটা ভ্যাকুয়াম দিয়ে যদি একটা মনে করো একটা প্লেন চলতেছিল, হঠাৎ ভ্যাকুয়াম ঢুকে পড়ছে, এটা হরিজন্টাল কোনো তেল যদি নাও থাকে প্লেনে, কিন্তু হরিজন্টাল ডিস্টেন্সে যদি 600 কিলোমিটার বেগে চলতে থাকে, তো 600 কিলোমিটার বেগে চলতেই থাকবে, পড়বে না এবং সমানে চলবে। কারণ ওর মধ্যে কোনো জি কাজ করছে না, এটা সোজা চলতে থাকবে। আর যখন তুমি একটা ঢিল ছোড়ো, ওই ঢিলটা কিছুক্ষণ উপরে উঠে নেমে যাবে, এই জন্য যেহেতু জি কাজ করছে। কিন্তু হরিজন্টাল কম্পোনেন্ট এট এভরি ইনস্ট্যান্ট ইট মাস্ট বি সেম। এটা হলো খুব ইম্পর্টেন্ট, আমাদের অঙ্কের সময় এটা লাগবে। এই যে আরেকটা ছবি, এখনো ছবি একই রকম ছবি দেখানো হয়েছে, যেখানেই তুমি যাও না কেন,
এখানে দেখাইছে, দেখো এটা, এটা দেখো একটু বড় করছে না? ও রং হয়ে গেছে। এই প্রজেক্টাইল পাথ, এই দেখো, এইটা দেখো, এই দেখো সব ভ্যালুগুলো দেখো সেম, দিস এন্ড দিস 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 অনেকবার দেখাইছে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই কথাটা। ভার্টিক্যালি চেঞ্জিং আলটিমেটলি বিকাম জিরো। এখানে দেখো রেখাটা অনেক লম্বা, এই রেখাটা একটু ছোট, এটা আর একটু ছোট, এখানে জিরো হয়ে গেছে। একটু বড় হইতেছে, আবার একটু বড় হইতেছে, হরিজন্টালটা ভার্টিক্যালটা গেলে বড় হচ্ছে। কিন্তু দেখো এইটার রেখা দেখো, এই যে হরিজন্টাল যেটা, এখানে যদি ভার্টিক্যালি ছুটছে, এই পয়েন্টটা ছুটছিল তো না, ভিগল টু থাক, অরিজিনাল ভেলোসিটি। এই জায়গাটা হরিজন্টাল কম্পোনেন্ট, এই দেখো হরিজন্টাল কম্পোনেন্ট দেখো রাখা এক সমান, দেখো হরিজন্টাল কম্পোনেন্ট রাখা এক সমান, এটা সমান, দেখো এটা সমান, দেখো এটা, এই বাহুটা, এটা এটা প্রত্যেকটা হরিজন্টাল দেখো বাহুটা এক সমান আছে, খেয়াল করে দেখছো? ইজ নট চেঞ্জিং। এখন এই ভ্যালুটা কত? স্কোয়ার ভিএক্স স্কোয়ার রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা হলো ভি। এট এনি পয়েন্ট তার ভ্যালোসিটি কত? দুইটার স্কোয়ার রুট করে যোগ করলে যা হবে তা, দিস ভ্যালোসিটি। ওকে, সাইডে সমান হয় কেন? হরিজন্টাল, কেন হরিজন্টালে তোর কোনো বাধা দিচ্ছে না কেউ। যেমন তুমি একটা ট্রেনে চলতেছো, আর ছোটকালে গল্প শোন নাই, এবার ট্রেন, একটা মার্বেল ট্রেন চলতেছে 40 মাইল বেগে, এখন তুমি একটা মার্বেল উপর দিয়ে মারছো সিটে বসা, মার্বেলটা কোথায় পড়বে? ট্রেন তো চলতেছে, তুমি তো বসে আছো সিটে, মার্বেলটা কোথায় পড়বে? মার্বেলের উপর দিকে উঠে কোথায় পড়বে? এসা তোমার হাতে পড়বে না বাইরে পড়বে? এটা এই প্রশ্ন শুনো না আগে? আরে কথা বলো না কেন? জি স্যার। শুনছো? জি স্যার। কোথায় পড়বে বলো তো? স্যার বাইরে পড়বে স্যার। হায় হায়, হাতে পড়বে, বাইরে পড়বে না। কারণ হরিজন্টাল কম্পোনেন্ট বাস, তোমার তুই যে ট্রেনে বসে আছো, তোমার যে গতি ট্রেনের সেই গতি, আর যেহেতু হরিজন্টাল স্পিড চেঞ্জ হয় না, ভার্টিক্যাল উঠতেছে ঠিকই, কিন্তু তুমি তো ভার্টিক্যালে মারছো, কিন্তু ও তো ট্রেনে বসে আছো তুমি, ওর দুইটা কম্পোনেন্ট হচ্ছে, একটা হলো ট্রেনের ভেলোসিটি, সেটা বলে পেয়ে গেছে, সেটা হরিজন্টাল ভেলোসিটি, আর ভার্টিক্যাল হলো তুমি যা উপর দিয়ে ছুটছো সেই গতি। তো তোমার উপরের গতিটা উপরে উঠে নেমে যাবে, নিচে নেমে যাবে, যেহেতু এটা জি আছে, জি কাজ করছে, কিন্তু হরিজন্টাল স্পিড তো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। ওখানে তো জি কাজ করছে না, জি তো কাজ করছে ভার্টিক্যালের উপরে। অতএব বলটা, তুমি বলের গতি পাবে ঠিক ট্রেনের যে গতি সেই গতি, এই জন্য তোমার হাতেই বলটা এসে পড়বে, অন্য কোথাও পড়বে না। যদি তুমি সামনে দিয়ে অগ্রসর হচ্ছ, বলটার সামনে দিয়ে অগ্রসর হবে। ওকে, এটা হলো জেনারেল কথা। আমরা এবার আমাদের স্যার এই জিনিসটা যদি ট্রেনের ছাদে করা যায় একই জিনিস হবে? সেম থিং। তো ট্রেনের একটা হতে পারে যে জোরে বাতাস টাতাস থাকে, তো বাতাসের কারণে হয়তো অন্য জায়গায় পড়তে পারে, কিন্তু যদি বাতাস না থাকে, দৌড়ে বাতাস না থাকে, ট্রেনের ছাদে করলে তোমার হাতেই পড়বে, বাইরে পড়বে না তো। ঠিক উপর আচ্ছা দিয়ে যদি উপর দিকে ছোড়ো, ওই বলটা এসে তোমার হাতেই পড়বে, আর বাইরে পড়বে না। আচ্ছা কারণ এটা দুইটা গতি পাইলো, একটা হলো ট্রেনের গতি, আর একটা হলো তোমার উপর দিকে যা ছুটছো সেই গতি। তোমার গতির কারণে একটু উপরে উঠবে, যেহেতু আবার নেমে যাবে, কিন্তু তার যে হরিজন্টাল ভেলোসিটি ছিল, ইট ইজ রিমেইন কনস্ট্যান্ট, যার কারণে ট্রেন তুমি যত আগাইছো, বলটা তুই অগ্রসর হবে সামনের দিকে, আবার ঠিক তোমার হাতে এসে পড়ে যাবে। কিন্তু স্যার এখানে যে ট্রেনের ভেতরে যদি থাকে তাইলে তো হচ্ছে বাতাসের যে গতিটা ওইটা তো পাচ্ছে, কিন্তু ট্রেনের ছাদে যদি করে সম্পূর্ণ বাতাসের গতিটা কি পাবে? না, বাতাসের গতি নেই তো এখানে, বাতাসের মানে বাতাসের যে চাপের ব্যাপারটা আছে না? বাতাসের গতি কিন্তু পেলে তুমি, বাতাসের গতি নেই তো। বাতাসের কথা এই জন্য বললাম, জোরে বাতাস ছিল তো বলটা বাতাসে দিকে সরাই দেবে। যদি জোরে কোনো বাতাসের গতি না থাকে, কিছুই হবে না, তোমার হাতেই পড়বে। তুমি একটা বল হ্যাঁ উপরে ছিল, জোরে বাতাস থাকলে সরে যাবে না, একটু ডিস্টেন্স তো একটু চেঞ্জ জি হবে, স্যার। ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। জোরে বাতাস না থাকলে কিছুই হবে না। ও, একটু এই যে ছবিটা হ্যাঁ। দেখাইলাম একটু আগে,
আর হরিজন্টাল স্পিড কনস্ট্যান্ট দেখাইলাম না একটা ছবি একটু আগে, আরে একটু আগে যে দেখাইলাম স্যার। খেয়াল করো নাই? স্যার টেনের এই যে ভেতরে যখন বলটা দেখো এই ছবিটা কি দেখতে পারো? জি স্যার দেখা যাচ্ছে। দেখো তুমি হরিজন্টাল ভেলোসিটি দেখো, এই যে এটা যা রেখার লম্বা দেখো তো সেম সাইজ না? দেখো তো সেম সাইজ না? এই যে আমি যে কাটসার নিচ্ছি দেখো তো সেম সাইজ না? জি স্যার। দেখো v0x 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 same, there is no change in this. কিন্তু ভার্টিক্যালটা দেখো, তুমি বলটা ছুটছে এইদিকে, এই যে এখন যে b equal to v0 ইনিশিয়াল ভেলোসিটি v0 b equal to v0, তো এটা দুইটা কম্পোনেন্ট, একটা v0y v0x। v0y টা দেখো কত বড়, যেহেতু তার অ্যাঙ্গেলটা বেশি, এই অ্যাঙ্গেলটা বড় হওয়ার কারণে এটা বড় হয়েছে। আচ্ছা, তো যেহেতু বড়, তুমি দেখো এরপর দেখো এটা আস্তে ছোট হয়ে গেছে যেহেতু জি কাজ করতেছে, কারণ জি তো নিচের দিকে কাজ করে আর তুমি ছাড়ছো উপরের দিকে, যার কারণে ভার্টিক্যাল বা স্পিড কমে গেল, এখান থেকে ভার্টিক্যাল আরো কমে গেছে, এখানে এসে জিরো হয়ে যাবে, মানে যখন ম্যাক্সিমাম উঠবে জিরো। কিন্তু হরিজন্টাল ভেলোসিটি ঠিকই আছে, দেখো ইট ইজ নট জিরো, বিওয়াই জিরো। আবার যখন জি এখন কাজ করছে নিচের দিকে, বলও নিচের দিকে, অতএব ভার্টিক্যাল ভেলোসিটি বাড়তেছে, এই যে হরিজন্টাল ভার্টিক্যাল ভেলোসিটি বাড়তেছে, কিন্তু হরিজন্টাল সেম। তো এখন তুমি এখানে ট্রেনে বসে আছো, তুমি এটা উপর দিয়ে ছুটলা, ট্রেনও এই যে এটার যে স্পিড, তুমি এই সেম স্পিডে যাইতেছো, ট্রেন তো এইদিকে যাচ্ছে, তুমি হাত থেকে ছুটলো উপরের দিকে, এখন এটা উপর দিয়ে আস্তে 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 নামতেছে, কিন্তু তার যে এই ভেলোসিটিটা এটা তো ট্রেনের ভেলোসিটি সমান, অতএব এই যেটুক আসবে, তুমি যেটুক আসবে বল ওইটুক আসবে, কারণ বলের স্পিড আর তোমার স্পিড তো সমান, দুইটা হরিজন্টাল স্পিড সেম। এটা হলো তোমার স্পিড আর বলের স্পিড দুইটা তো সেম হয়ে গেছে, যার কারণে তুমি এখানে চলে আসছো, বলটা উপর দিয়ে ঘুরে আসছে তোমার এই জায়গায় পড়বে, সৈন্য কোথাও যাবে না। আর এখানে তার যে দেখো এই ভিটা যা এই ভিটা তা সেম হবে, বলছে না তোমরা যদি কোনো জিনিস উপর দিয়ে ছোড়ো, সে যখন হিট করবে জমিনে সেম স্পিড হিট করবে, এটা বড় নাই কোনোদিন? জি স্যার, এটা পড়ছি স্যার। এখানে যে স্পিড হিট করবা উপরের দিকে, সে যখন পড়বে সেম স্পিড হিট করবে। এখানে দেখো এই দিস ভি এন্ড বি সেম, দিস টু সেম। এই বেসিক কনসেপশন অঙ্কটা আমাদের দরকার এই অঙ্ক করার জন্য। ওকে, আমরা এবার প্রবলেমে চলে যাই। একটা পাহাড়ের উপর থেকে একটা উপর উঁচু একটা মনে করো এ রক ইজ থ্রোন হরিজন্টালি ফ্রম এ টাওয়ার, একটা টাওয়ার থেকে একটা বক্স হরিজন্টালি ছোড়া হয়েছে, কিন্তু এটা ভার্টিক্যালি ছোড়ে নাই, হরিজন্টালি ছুটছে। এখানে একটা ছোট্ট ওই কনসেপ্টের কথা এটা। and this hits the ground 3.5 সেকেন্ড later at B, এখান থেকে ছোড়ার পরে 3.5 সেকেন্ড পরে B তে আসছে, এখানে ছোড়ার 3.5 সেকেন্ড পরে এখানে আসছে। now the line of sight of A to B makes an angle 50 degree, এখান থেকে যদি কেউ তাকায় তাহলে যেখানে পড়ছে সে 50 ডিগ্রি কোণ করে, এই লাইন অফ সাইট মানে সে তো এদিকে তাকাই রয়েছে, বলটা যে পড়ছে এই অ্যাঙ্গেলে পড়ছে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। নাও কম্পিউট দি ইনিশিয়াল ভেলোসিটি ইউ অফ দি রক, এখন এই ইনিশিয়াল ভেলোসিটিটা কত? ইনিশিয়াল ভ্যালু জানা নাই, কিন্তু খালি একটা বলা আছে যে মাটি যেখানে পড়ছে সেখানে 50 ডিগ্রি কোণ করছে, বাস এটুকুই জানা। সো আমরা মনে করি এটা এই উচ্চতার থেকে আছে, আর হরিজন্টালি মনে করে এস দূরত্বে পড়বে, এটা এই দুইটা মনে করে আমরা মনে করলাম। আচ্ছা, আর একটা ডাটা দেওয়া আছে 3.5 সেকেন্ড পরে এখানে পড়বে, তো টি ইকুয়াল টু 3.5 সেকেন্ড। এখন আমরা যদি এখানে 10 থিটা, এটা যদি 50 এটা 50 হলে এটাও 50, তো 10 50 ইকুয়াল টু এইচ বাই এস, এইচ বাই এস হবে, তার মানে এস ইকুয়াল টু হলো এইচ বাই 10 50, আবার এস ইকুয়াল টু ইউটি, এই যে এসটা, এই যে হরিজন্টাল স্পিড ইউ, এটা তো চেঞ্জ হবে না, আগে বলছি একটু হরিজন্টাল স্পিড ইউ নেভার চেঞ্জ, অতএব সে যে এখানে আসলো এস দূরত্ব, তাহলে এই এসটা আমরা বের করতে পারি, এই দেখো এস ইকুয়াল টু ইউটি, আর টি হলো 3.5, তাহলে এস ইকুয়াল টু 3.5 ইউ, টাইম তো ঠিক আছে ইউ, ওকে। আবার এইচ ইকুয়াল টু আমরা জানি, এইচ তো আমরা এই যে এইচটা কি হবে, টাইমটা যেহেতু 3.5, এখানে ছিল ভার্টিক্যাল ভেলোসিটি 0, এখন আস্তে আস্তে বাড়বে যেহেতু জি আছে, দিস এইচ ইকুয়াল টু কি আমরা জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, এই যে জেনারেল এগুলো সাধারণ ফর্মুলা তোমরা জানো,
এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউটি নাই, ইউ যেহেতু ডাউনওয়ার্ড ভেলোসিটি জিরো, তো অনলি হাফ জিটি স্কোয়ার হবে, কারণ ডাউনওয়ার্ড ভেলোসিটি তো জিরো। ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার এইচ, আর এস এর মান এত, তাহলে তুমি যদি ফর্মুলায় বসাও, যদি এখানে এস ইকুয়াল টু এইচ আর এস এর মান বসাও আর এইচ এর মান বসাও, দেখো তাহলে এস ইকুয়াল টু 3.5 ইউ আর এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার 1050। এখন টি এর মান 3.5 বসাও, is giving you velocity 14.41 মিটার পার সেকেন্ড। এই তোমাদের ছোট ইন্টারমিডিয়েট এই সমস্ত অঙ্ক তোমরা করছো, এইগুলো করো না এই ধরনের অঙ্ক? জি স্যার। হ্যাঁ জি স্যার। এই আমরা একটু পুরান কথা স্মরণ করার জন্য একটা অঙ্ক করছি, এখন আমরা আসল ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম চলে যাব। এটা হলো বেসিক ধারণা, কিন্তু এই কনসেপ্টটা তোমার খুব ইম্পর্টেন্ট যে এট এনি যদি কেউ ফ্রি কোনো জিনিস মুভ করে, তার হরিজন্টাল ভেলোসিটি ইজ নেভার চেঞ্জ, ভার্টিক্যাল ভেলোসিটি চেঞ্জ হবে, হরিজন্টাল ভেলোসিটি চেঞ্জ হবে না। এখন দেখো একটা আমাদের টেকনিক্যাল প্রবলেম, a certain interval a motion of pin, একটু ছবিটাকে দেখাই। এখানে একটা প্যারাবোলিক স্লট আছে, স্লট দেখো, এই স্লট দিয়া এখানে একটা পিন আছে, এইটা উপর দিয়ে উঠতেছে। যখন এটা উপর দিয়ে উঠবে, যেটা একটা স্লট আর এখানে পিন আছে, এখানে একটা প্যারাবোলিক রাস্তা আছে, এটা যখন উপর দিয়ে উঠবে, পিনটা মনে করে এটা এখানে চলে আসলো, তাহলে পিনটা এখানে চলে আসবে। এটা যদি এখানে থাকে তো পিনটা ঠিক এখানে থাকবে, তাহলে পিনটা আস্তে আস্তে এইভাবে, কারণ পিনটা তো না আটকা, অতএব সেই মুভ করবে এইভাবে। হ্যাঁ, তার মুভমেন্টের কিছু আমাদের প্রশ্ন করছে, মুভমেন্ট সম্বন্ধে। এখন এটা কিন্তু প্যারাবোলার একটা ইকুয়েশন আছে, এটা যদি প্যারাবোলিক কার্ভ, এই ইকুয়েশনের x ইকুয়াল টু y স্কয়ার ডিভাইড বাই 60, এই প্যারাবোলা, এই ইকুয়েশন, এই লাইনটার, ইট ইজ দি লোকাস অফ দি পয়েন্ট। তোমরা আগে বলতে লোকাস অফ দি পয়েন্ট মানে pathway, and it follows the parabolic equation x equal to y square, এটা হলো parabolic equation। এখন দেখো কি বলছে, for a certain interval of motion the pin A is forced to move in the fixed parabolic slot by the horizontal slotted arm which is elevated in y direction at the constant rate 30 meter per second। ওই যে উপর দিকে উঠতেছে, এটার ভেলোসিটি কনস্ট্যান্ট, সেটা হলো 30 মিটার পার সেকেন্ড। all measurements are in millimeters and seconds। calculate the velocity v and acceleration a of pin A when x equal to 60। দেখো x এর মান যখন 60, মানে এই যে এই মানে এই মান মনে করে এটা x, এটা হলো y, যখন x এর মান এইদিকে যখন 60 পরিমাণ হবে, মনে করেন এখানে আসছে, এই মুহূর্তে এটার ভেলোসিটি কত, এটা অ্যাক্সেলারেশন কত, এটা বলছে উপরের দিকে কনস্ট্যান্ট। এই যে এটা উপর দিকে উঠতেছে 30 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট ভেলোসিটি উঠতেছে, তার মানে এই পিনটা উপর দিকে উঠবে, এদিকেও সরবে, উপর দিকে উঠবে, তার উপরের গতিটা এটার সাথে নির্ভর, সেখানে এটার সাথে আটকা, অর্থাৎ এটা যদি 30 মিটার পার সেকেন্ড হয়, তো এও পিনটাও 30 মিটার পার সেকেন্ড হবে উপরের দিকে, কিন্তু হরিজন্টালটা জানা নেই। এইটাই বের করতে বলছে, হোয়াট ইজ দি when x equal to 60 ডিগ্রি মিলিমিটার যখন আসবে, এই পয়েন্টে তার ভেলোসিটি অ্যাক্সেলারেশন কত, এটা আমাদের প্রশ্ন। ওকে, সো দিস ইজ x, দিস ইজ y, তাকে vy equal to vertical speed সেকেন্ড, এটা আমাদের বলে দিছে। আমরা জানি vy equal to dy by dt। আচ্ছা, এইটার কার্ভ ইকুয়েশন হচ্ছে x equal to y, আরে x equal to y square by 60, এই যে। এখন vy equal to dy by dt এটা আমরা জানি, আবার dx হচ্ছে dx by dt, তাহলে x equal, আরে এই ইকুয়েশনটা হলো এই যে দেখো x equal y square by 60, এটা ইকুয়েশন কেমন? আচ্ছা, x equal to y square by 60, তো y 60x আমরা এটাও বলতে পারি, এইটাকে এই যে ইকুয়েশন, এটা আমরা বলতে পারি। এখন তুমি y ডিফারেন্সিয়েট dx by dt, এই যে bx, dx by dt হবে, এটা যদি তুমি x এর মান বসাও, x এর মান হলো এটা y স্কয়ার বাই 60, তাহলে হবে twice y dy by dt হবে, এই যে twice y dy by dt
এই যে dx বাই dt হবে টুয়াইস y dy বাই dt বাই 60 হবে dx এর y এখানে ইন্টিগ্রেশন তো y তে হবে dy বাই dt তো টুয়াইস y dy বাই dt এটা dt ওকে 60 এখন dy বাই dt মানে ভার্টিক্যাল ভেলোসিটি আবার ভার্টিক্যাল 30 তাহলে এটার মান দেখো এই যে dy বাই dt মানে vy কেমন vy আবার আচ্ছা এখন y এর মান হলো এখানে একটা জিনিস দেখো x এর মান যদি 60 হয় x এর মান যদি 60 হয় y এর মান কত এই ইকুয়েশন দেখো x এর মান 60 হলে y এর মান কত y এর মান 60 না এই যে 16 into 60 তো 60 স্কয়ার তোমার y equal to 60 তাহলে x এর মান 60 হয় এখানে 16 মান বসাও এটা vy আর y এর মান 60 বসাও 60 কাটা যাবে আলটিমেটলি হবে 2vy এই x এর মান y এর মান 60 বসাইলা 60 কাটা তারপর 2vy তাহলে vx equal to 2vy আবার vy মানে হলো 30 তার মানে vx equal to হলো 60 মিটার পার সেকেন্ড ইজ ইট ক্লিয়ার একটু ক্লিয়ার হলো কিনা হ্যাঁ বুঝছো কিনা আর তো কথা বলে না আর না বুঝলে বলো আবার বলি শুড রেসপন্ড স্যার আরেকবার একটু বললে ভালো হয় I want to repeat no problem vy বলছে পার্টিকেল দাও আছে কেমন আমরা জানি vy equal to dy by dt আর dx কত এটা এটা নরমাল না জি স্যার যেহেতু y ডিরেকশন উঠে তাহলে হবে y ডিরেকশন যদি উঠে এটা তো y দ্বিতীয় ডিরেকশন দেখো এটা হলো y x এইদিকে যদি অতিক্রম করে তো dy বাই dt হবে ভেলোসিটি vy আর vx হবে vx বাই dt এটা তো স্বাভাবিক কারণ তাতে দুইটা অলওয়েজ দুইটা কম্পোনেন্ট একটা vy একটা vx তো vy মানে হচ্ছে dy বাই dt vx মানে dx বাই dt তাহলে আমার ইকুয়েশনটা হলো x equal to y square by 60 এই যে কার্ভটা এখানে আমরা পাই x এর মান বলছে যখন x এর মান 60 তখন বের করতে বলছে তো আলটিমেটলি আমরা x এর মান যখন 60 y এর মান কত হবে 60 বসাই দাও আমরা প্রশ্ন বলছে না x এর মান যখন 60 তখন ভেলোসিটি বের করতে বলছে তাহলে x এর মান 60 হলে y এর মান অটোমেটিক 60 ওকে এখন অরিজিনাল ইকুয়েশন হচ্ছে dx বাই dt এন্ড x এই যেটা y স্কয়ার বাই 60 তো এটা dy বাই dt করলে কি হয় টুয়াইস y বাই dt এটা ডিফারেন্সিয়েট করলে কি হয় টুয়াইস y বাই dy dt না এটা 60 আছে নিচে 60 এখন dy বাই dt মানে vy বসালে vy এখন y এর মান আবার হলো 60 আমরা y এর মান 60 বসালাম তো 260 ডিভাইড বাই 60 তো আলটিমেটলি হবে 60 থেকে কাটা 2vy আবার vy ইকুয়াল টু ওইটা 30 মিটার পার সেকেন্ড উপর দিকে উঠতেছে 30 মিলিমিটার পার সেকেন্ড তার মানে আলটিমেটলি vx এর মান ওটা হলো vy 30 আর vx হচ্ছে 60 তো এর মান কত রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার root over 60 square 30 square তার মানে আলটিমেটলি 30 root over 5 এটা হবে ভেলোসিটি v এটা ভেলোসিটি v এখন দেখো যেহেতু vy টা কনস্ট্যান্ট এটা কথা বলছে যে vy টা হবে কনস্ট্যান্ট এই যে প্রশ্ন বলছে দেখো at a rate 30 মিটার পার সেকেন্ড উপরে উঠতেছে elevated y in the y direction at a constant rate এত এই vy টা হলো কনস্ট্যান্ট vy যদি কনস্ট্যান্ট হয় ay 0 কনস্ট্যান্ট ভেলোসিটি হলে অ্যাক্সেলারেশন 0 হয় তো আমরা এটা বলতে পারি ay 0 as vy equal to constant কারণ ay মানে dvy বাই dv বাই dt আর এটা যদি কনস্ট্যান্ট অতএব ay টা কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন 0 এখন bx কি bx হচ্ছে দেখো এখানে bx হচ্ছে
এই যে ভিএক্স টু ভিএক্স যেটা এই যে 2y না, এখন তুমি যদি এক্স বের করো, তুমি এক্স বিএক্স তো এইটা তাই না, এই যেটা দেখো এটা 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 কাটছে, এই দেখো এই 2r এর যদি কাটো তো 30 হয় না, 30 y vy, এই যে 30 y vy। আচ্ছা, এন্ড এটা যদি ডিফারেন্সিয়েট করো তো dy বাই আবার dt হবে। এটা অবশ্য কাইটে দিতে ইচ্ছে করে বিওয়াই আর এই এটা তো বিওয়াই 30 এরও 30, এই দুটো কাইটে আলটিমেটলি করছে y। ওকে, bx মানে y। এখন এই x মানে কি, x হলো dbx বাই dt। তো dbx বাই dt আর bx মানে হলো y, তাহলে dbx মানে dy বাই dt। দেখো কথা কিন্তু সোজা জিনিস, পেছানোর কিছু কারণ নেই। এই বিওয়াই এই বিওয়াই এর মান 30, 33 কাটলাম, আলটিমেটলি 33 বসাইলাম, তার মানে y, এটা y হয়ে গেল। এখন তার মানে bx ইকুয়াল টু y, তখন তুমি যদি এটা ডিফারেন্সিয়েট x করো, x মানে dbx বাই dt, এই dx বাই dt, আর bx মানে y, তো dy বাই dt, আর dy বাই dt মানে vy, dy বাই dt vy, আবার vy আমরা জানি সেটা 30, তার মানে x ইকুয়াল টু 30, মান একই 30, x 30, আবার ay হলো 0, তাহলে a হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, ay 0 আর x হলো 30, তাহলে আলটিমেটলি অ্যাক্সেলারেশন হবে অ্যাক্সেলারেশন হবে 30 মিলিমিটার পার সেকেন্ড স্কয়ার। সো ভেলোসিটি হলো 30 রুট ওভার 5 মিলিমিটার পার সেকেন্ড, আর অ্যাক্সেলারেশন হচ্ছে 30 মিলিমিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা আমি আগে বলছিলাম একটু যদি সম্ভব হয় লিখলে বুঝতে সুবিধা। ওই ছোট অঙ্ক, পেশার কোনো কারণ নেই। আমরা আসলে দেখো ইন্টারমিডিয়েটে যে প্রজেক্টর পড়াইছে ওইটারই কনসেপ্ট আমরা নিব, কিন্তু আমাদের এখানে যে অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিং হলো অ্যাপ্লিকেশন, ওই থিওরির অ্যাপ্লিকেশন। যেমন এই দেখো এখানে একটা সুন্দর অঙ্ক আছে, ক্যাথোড রে টিউব, এটা ক্যাথোড রে পাস করছে এখান দিয়া। এখানে একটা ভোল্ট মিটার, ভোল্ট কি বলি কি জানো, ব্যাটারি দেওয়া আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করা হয়েছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করছে। ম্যাগনেটিক ফিল্ডে এখানে যেহেতু কারেন্ট সাপ্লাই দিছে ব্যাটারি দিয়া, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে হবে। ফিল্ড হওয়ার কারণে এই ইলেকট্রনটা যখন মুভ করবে এটা অ্যাট্রাকশন হবে, উপর দিকে উঠতে চাইবে। এই সব এটাও কিন্তু আসলে আমাদের এটা একটা মুভমেন্ট হচ্ছে। এখানে লক্ষ্য দেখো, আমাদের আগে যেন সাধারণ উপরে ঢিল ছুটতাম, কত গেল না, এগুলো আমাদের এখন বিষয়বস্তু না। আমরা ওই থিওরি কাজে লাগে আমরা অ্যাপ্লিকেশন করব। আমাদের ইঞ্জিনিয়ারিং, আমাদের ইন্টারমিডিয়েটে পড়তেছি না, ইন্টারমিডিয়েটের ফর্মুলাগুলো কাজে লাগাবো। ফর্মুলা কিন্তু আর কিচ্ছু না, ওগুলাই বাট অ্যাপ্লিকেশন। প্রশ্নটা দেখো, in a cathode ray tube, electrons traveling horizontally from their source with a velocity v0 are deflected by an electric field E, প্রশ্ন পড়ে পরে বুঝাই, due to the voltage gradient across the plates। এই যে একটা প্লেট আছে দেখো, এই যে প্লেটটা, এই এটা এখানে একটা, এই প্লেটটার কারণে একটা অ্যাট্রাকশন হবে। রওনা হয়েছিল ইলেকট্রন এখান থেকে, কিন্তু সে অ্যাট্রাকশন কারণে আস্তে আস্তে উপর দিকে রওনা হবে, উপর দিকে যেতে থাকবে। এই যে উপর দিকে যাচ্ছে ইলেকট্রনটা, এই উপর দিয়ে মুভ করা শুরু করছে। E due to the voltage gradient across the plates P, and the deflecting force causes an acceleration in the vertical direction on this case equal to E। এই যে একটা অ্যাক্সিলারেশন ডেভেলপ করছে, এটা তো সোজা সরাসরি যাওয়ার কথা ছিল, কিন্তু একটা এই দুইটা প্লেটের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কারণে একটা অ্যাট্রাকশন হচ্ছে উপরের দিকে। এই অ্যাট্রাকশনের কারণে তার একটা অ্যাক্সিলারেশন হয়েছে, যে কারণে সে তো সোজা যাওয়ার কথা ছিল না, গেছে আস্তে উপর দিকে উঠে গেছে।
এই উপর দিকে ওঠার সময় একটা অ্যাক্সিলারেশন হচ্ছে, সেই অ্যাক্সিলারেশন মান হচ্ছে E by m, where E is the electron charge, m is its mass. Where clear the plates or the electron travel in straight line. যখন প্লেট পার হয়ে গেল, এই যে প্লেটটা শেষ, এখানে এসে প্লেট দেখ, এখান থেকে শুরু করে এখানে এই প্লেট যতক্ষণ আছে ততক্ষণ একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এই ইলেকট্রনটা কিন্তু যখন মুভ করছে সে উপর দিকে রওনা হয়েছে ওই অ্যাক্সিলারেশনের কারণে। কিন্তু যখন ইলেকট্রন প্লেটটা পার হয়ে গেছে, এখন আর কোনো ইলেকট্রিসিটি কাজ করছে না। ওই যে আমি আগে বলছিলাম যে যখন ওই যেমন ভ্যাকুয়াম থেকে যদি ভ্যাকুয়ামের ভিতরে ঢুকে পড়ে তো তার ভেলোসিটি আর চেঞ্জ হবে না, সে সোজা চলতে থাকবে। ঠিক এমনি ভাবে সে এখানে এসে আর এখন আর অ্যাক্সিলারেশন নাই, তাহলে তো সোজা, ওই দেখো সোজা, দেখো সোজা, এখানে তাকাই দেখো, এখান থেকে এখানে বাঁকা গেছে, তারপর সোজা রওনা হয়েছে, কারণ তার তো আর কোনো অ্যাক্সিলারেশন নাই। তার তো এটা তো একটা টিউবের ভিতরে, এখানে আমাদের গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট কাজ করে না, কারণ এটা তো টিউবের ভিতরে আছে লোড কেন। এই যতক্ষণ পর্যন্ত প্লেটের মধ্যে আছে তার অ্যাক্সিলারেশন, যেমন আমাদের জি যেরকম কাজ করে, ভ্যাকুয়ামের মধ্যে জি কাজ করে না। ভ্যাকুয়ামে জি কোনো কাজ নেই, জি তো যেখানে বাতাস আছে সেখানে। ঠিক এখানে মধ্যে প্লেটের মধ্যে জি কাজ করে, তার একটা অ্যাক্সিলারেশন কাজ করছে উপরের দিকে। যখন প্লেট পার হয়ে গেল একদম ফ্রি হয়ে গেছে, ও একদম সোজা হবে, এই দেখো সোজা চলে গেছে, একদম সোজা, একদম সোজা এখানে চলে গেছে, তার তো কোনো বাধা দিতে পারছে না। There is no acceleration here, no gravitation constant, অথবা এখানে কোনো acceleration কাজ করছে না। এখন প্রশ্ন করছে কি, when clear of the plates the electrons travel in straight lines. এই যখন প্লেট স্ট্রেট গেল, now determine the expression for the deflection W or delta for the tube and plate dimensions as shown. এখন এই ডেল্টাটার একটা রিলেশন বের করতে বলছে, এক্সপ্রেশন বের করতে বলছে টিউবের ডাইমেনশন অনুসারে। এই যে টিউবের ডাইমেনশন দেখো, এটা হলো লেংথ হচ্ছে, দেখো এটা প্লেটের লেংথ হচ্ছে স্মল এল, আর টিউবের লেংথ হচ্ছে প্লেট থেকে শুরু করে বি, আর এই ইলেকট্রন চার্জকে বলছে ই। এখন এইটা হলো ডেল্টা, টোটাল ডেল্টা, তার মানে এই যখন এইটা হলো প্লেট আমার এই পর্যন্ত শেষ, এরপরে আবার আগের নিয়ম মানবে না, তখন সেখানে জি কাজ করা শুরু করবে। এই পর্যন্ত আসছে যে ডেল্টাটা এখান থেকে শুরু করে উঠে গেল, সে তো রওনা হয়েছিল এখানে ছিল একদম সেন্টারে, সোজা না আইসা উপরে উঠে পড়ছে। উপরে ওঠার কারণ হলো এখান থেকে এখানে সে একটা অ্যাট্রাকশনের উপরে উঠছে, এরপর কোনো অ্যাট্রাকশন সোজা চলে গেছে। এই যে টোটাল যে ডিফ্লেকশনটা হলো, দিস ডিফ্লেকশন ইন টার্মস অফ বি অ্যান্ড এল রিলেশনটা কি হবে এটা বের করতে বলছে। এখানে আমরা ধরো দুইটা ভাগ করছি, মনে করো ডেল্টা 1 এন্ড ডেল্টা 2। ডেল্টা 1 হচ্ছে প্লেটের ভিতরে, এই যে প্লেটের ভিতরে এই প্লেট থেকে এই পর্যন্ত ডেল্টা 1, এটি হলো ডেল্টা 1। আর পরেরটি হলো ডেল্টা 2, যেটা সেই স্ট্রেট চলবে, এটুকু সে বাঁকা চলবে। ড্রয়িংটা ঠিক হয়, একটু বাঁকা করে দেখান দরকার ছিল, একটু বাঁকা, এটা একটু বাঁকা, আর সে বাঁকা চলবে প্রজেক্টাইলের মতো। সে আমরা জানি প্রজেক্টাইল নিচের দিকে নামে, এটা উপরের দিকে উঠছে, তার কারণ যে অ্যাট্রাকশন, যে আমাদের নিচে কেন নামে, যেহেতু জি এর টানে নিচে নামে, আর এখানে উপরে উঠতেছে কেন, এইটা টানতেছে, এই যে প্লেটে টানতেছে, এখানে এখানে অ্যাট্রাকশন আছে। চুম্বক যদি টানে তো লোহাও যদি থাকে, আর চুম্বক উপরে থাকে তো উপর দিকে চলে যাবে। তো প্লেট একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন হচ্ছে, যে অ্যাট্রাকশন সে উপর দিকে উঠতেছে। ওকে, নাও লেট আস সলভ দ্য প্রবলেম। আবার একটা কলি, বারবার একটা কথা তোমাদের স্মরণ করাই, হরিজন্টাল মুভমেন্ট যে হবে, হরিজন্টাল মুভমেন্ট, ভার্টিক্যাল মুভমেন্টের তো অ্যাক্সিলারেশন আছে, হরিজন্টাল মুভমেন্টের নো চেঞ্জ। অরিজিনালি সে ভিজুরিতে রওনা হয়েছে, ভিজুরি শেষ পর্যন্ত থাকবে, নো চেঞ্জ ইন দ্য হরিজন্টাল ভেলোসিটি। ভার্টিক্যাল ভেলোসিটিতে চেঞ্জ হবে এখানে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাট্রাকশন কারণে, বাট হরিজন্টাল নো চেঞ্জ। এই কথাটা মনে রাখতে হবে সবসময়। সো আমরা যদি টির মান কত, এটা এল দূরত্ব অতিক্রম করছে, মনে করো টি টাইম, এই যে এল, এই যে এল দূরত্ব অতিক্রম করছে টি সময়, টির মধ্যে সাপোজ টি টাইম রিকোয়ার্ড টু রিচ, এই প্লেটটা পার হইতে সময় টি টাইম লাগছে টি, দেন টি ইকুয়াল টু কি হবে, এল বাই ভি জিরো, এল বাই ভি জিরো বাই টাইম টি, কারণ ভি জিরো তো চেঞ্জ নেই, হরিজন্টাল ভেলোসিটি নো চেঞ্জ। এখন সে উপর দিয়ে কতটুকু, এই যে টি টাইমে সে উপর দিয়ে উঠছে, কতটুকু উঠলো আমরা জানি
this is equal to হলো ut plus half it square. ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে ut plus half it square. u হলো v0 আর t তো হলো এটা। এ কি এ তো হলো যে অ্যাক্সিলারেশন দেওয়া আছে। ও সরি ইউ মানে এখানে ও ইনিশিয়াল কি বলছে দেখি তো। In the cathode ray tube, electron traveling horizontally from the source with a velocity v0 deflected by an electric field to the voltage gradient across the place. Deflecting force causes an acceleration in the vertical direction in this case is equal to why the electron charge and mass set. Why in the clear of the plate the electron travels in straight line determine okay chalo acha so the initial velocity 0 এখান থেকে ছাড়ছে জাস্ট ছেড়ে দিছে ইনিশিয়াল ভ্যালোসিটি 0 তাহলে হবে এটা ইউটি গেল বাদ গেল তাহলে হাফ এট স্কয়ার তো হাফ এট স্কয়ার এ হলো কত ই ই বাই এম আর টি কত আচ্ছা এই যে ইউটা এটা হলো ভার্টিক্যাল স্পিড ও সরি আমরা তোমাদের ভালো করে বুঝাইলাম না শোনো আবার বলতে হয় শোনো এটা হলো হরিজন্টাল স্পিড কিন্তু ভার্টিক্যাল স্পিড ইনিশিয়াল ভেলোসিটি 0 এই v0 তো হরিজন্টাল দেখো এটা হরিজন্টাল ভেলোসিটি না কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটি এখানে তো ভার্টিক্যাল ভেলোসিটি নাই আছে এই বলো কথা বলো তো নাই স্যার এই বিন্দুতে ভার্টিক্যাল ভেলোসিটি 0 কিন্তু হরিজন্টাল ভেলোসিটি v0 ঠিক আছে এখন ভার্টিক্যাল ভেলোসিটি আসবে কিসের কারণে অ্যাক্সিলারেশনের কারণে যেরকম আমরা ইয়েতে যে এটা একটা প্রজেক্টর যখন উপর দিকে ছুড়ি তো উপর থেকে যখন সে নামা শুরু করে প্রথম একদম টপে চলে গেল তখন তার ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয়ে গেছে এখন যখন নামতেছে আস্তে আস্তে ভার্টিক্যাল ভেলোসিটি বাড়তেছে কিসের কারণে জি এর কারণে তো ঠিক এই পয়েন্টে তার হরিজন্টাল ভেলোসিটি 0 এখন হরিজন্টাল ভার্টিক্যাল ভেলোসিটি 0 কিন্তু বাড়তেছে কিসের কারণে অ্যাক্সিলারেশনের কারণে অ্যাক্সিলারেশন তো হলো দেওয়া আছে এই যে এটা অ্যাক্সিলারেশন এটা কারণে বাড়বে সো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হলো এই যে ডেল্টা 1 এটুক মানে এই প্লেটের এই যে এটুক ডেল্টা 1 এই যে এটুক উঠছে এটুক এই যে উঠছে উপর দিয়ে এই যে এখান থেকে মনে করো এইটুক উঠলো প্লেটের মাথায় এই হাইটটা হইলো এইটা আমরা দেখাতে বড় করে দেখেছি ডেল্টা 1 এখন এখানে ওঠার সময় তার ইকুয়েশন হবে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার আবার ইউ ভার্টিক্যাল ভেলোসিটি 0 তাহলে দিস ইজ 0 তাহলে হাফ এট স্কোয়ার এর মান দেওয়া আছে এটা টি কত টি হলো এটা শেষ মাতে আসতে তার একটু টাইম লাগবে যেহেতু হরিজন্টাল ভেলোসিটি v0 হরিজন্টাল ভেলোসিটি চেঞ্জ নেই নো চেঞ্জ ইন দ্য হরিজন্টাল ভেলোসিটি সো দিস ইজ দ্য অ্যামাউন্ট ডেল্টা 1 এখন দেখো সে যখন এখানে পৌঁছলো এই মাথায় পৌঁছলো ওই মুহূর্তে তার ভেলোসিটি কত ওই মুহূর্তে তার একটা ভার্টিক্যাল ভেলোসিটি আছে হরিজন্টাল ভেলোসিটি আছে কিন্তু এই মুহূর্তে সেই দিক যাবে যে এদিকে যাবে সে কোন ভেলোসিটির কারণে যাবে তার একটা হরিজন্টাল ভেলোসিটি আছে না দিস ইজ বি দেখো আবার এখন ওই জায়গাতে এই জায়গাতে তার ভার্টিক্যাল মানে কি এই পয়েন্টে ভিওয়াই এর মান কত হয়েছে আমরা জানি ভিওয়াই ইকুয়াল টু 80 কারণ নরমালি ইউ প্লাস 80 তো ইউ তো 0 এই যে ইউ 0 তাহলে ভিওয়াই ইকুয়াল টু 80 এ মানে এত টি মানে এত কারণ এখানে প্রস্তুত 80 তে লাগছে এই যে টি তাহলে এটা হলো তার ভার্টিক্যাল ভেলোসিটি ওকে আচ্ছা এখন vx ইকুয়াল টু হরিজন্টাল ভেলোসিটি v0 এখন দেখো b ইকুয়াল টু vx dt তার হরিজন্টাল ভেলোসিটি যে যে এই যে দূরত্বটা অতিক্রম করলো এই যে দূরত্বটা এখানে আসতে তার কত টাইম লাগবে মনে করো টাইম টি লাগলো কিন্তু ভেলোসিটি আগেরটাই আছে হরিজন্টাল ভেলোসিটি চেঞ্জ হয় নাই সো টি হবে b বাই v0
টোটাল ডিস্টেন্স আর ইনিশিয়াল ভেলোসিটি। তো দিস ইজ টি, বর্তমান টি2 আর কি, বর্তমান টি2 হলো এটা। আচ্ছা, ওকে। এখন তুমি যদি এটার ভার্টিক্যাল দূরত্ব চিন্তা করো, তাহলে ভার্টিক্যাল কি অতিক্রম করলো? এই যে ভার্টিক্যাল ডিসটেন্সটা কত অতিক্রম করলো? যে এই ভার্টিক্যাল ডিসটেন্স অতিক্রম করবে তো এই ভার্টিক্যাল ভেলোসিটির কারণে, এই যে ভার্টিক্যাল ভেলোসিটি হলো তার, এই ভার্টিক্যাল ভেলোসিটির কারণে সে অতিক্রম করলো। হরিজন্টাল তো ঠিক আছে, ভার্টিক্যাল কতটুকু গেল? দিস ভার্টিক্যাল ভেলোসিটি। এখন দেখো ভার্টিক্যাল ভেলোসিটি ইকুয়েশন হচ্ছে এটা। এখানে এই ভিওয়াইটা তার কনস্ট্যান্ট, কারণ যেহেতু এখানে জি আর কাজ করছে না, এখানে ভিওয়াইটা যে হয়েছে এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে এখন, কারণ ওখানে আর অ্যাক্সিলারেশন নাই। অতএব এইটুক দূরত্ব যেহেতু এটা কনস্ট্যান্ট ভেলোসিটি ভার্টিক্যালি, তাহলে এই ভার্টিক্যাল ডিসটেন্স হবে কনস্ট্যান্ট ভেলোসিটি ইনটু টাইম টি, কেন জি নাই তো। নর্মালি ভার্টিক্যালের জন্য আমরা এই ইকুয়েশন ব্যবহার করি, কিন্তু এখন তো করতে পারতেছি না যেহেতু এখানে অ্যাক্সিলারেশন কাজ করছে না, অতএব কনস্ট্যান্ট স্পিড হবে। তাতে ভার্টিক্যাল দিস ইজ অ্যাক্সিলারেশন, দিস ইজ টাইম, এই যে টি2, এটা টি2 বি বাই ভি জিরো, আর এটা হলো তার ভেলোসিটি, এই যে ভেলোসিটি, দিস ভেলোসিটি ইনটু দিস টাইম, দুইটা পূরণ দিলে হবে এটা। মান বসাও, দিস ইজ ডেল্টা 2, ডেল্টা 1 আর ডেল্টা 2 দুটো যোগ করো, এই যে এই ডেল্টা 1, এই যে ডেল্টা 1 ডেল্টা 2, টোটাল ডিসটেন্স অতিক্রম করলো ডেল্টা। তো আগে আমরা করছি ডেল্টা 1, এটা করছি ডেল্টা 1, এটা হলো ডেল্টা 2, দুটো যোগ করো, আলটিমেটলি দিস ইজ দ্য ভ্যালু। তোমরা একটু লিখলে বোধহয় ভালো হইতো। হ্যাঁ, কি খবর? বুঝছো না? বুঝাইতে হবে বারবার, আরেকবার। কি বলো, তোমাদের রেসপন্স কি? অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু সোজা, দাও না কয়েক 2 মিনিট লাগবে না এটুকু লিখতে, খালি কনসেপশনটা হলো ক্লিয়ার হওয়া চাই। কনসেপশনের ব্যাপার, ক্লিয়ার কাট কনসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অঙ্ক তুমি ক্যাথোড রে কো যাই কো, অঙ্ক তোই আগেরটাই, এখানে একটু রেটে বলছে, আসলে তো আমার প্রজেক্টালি থিওরি, যে যখন অ্যাক্সিলারেশন নাই ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, সেটা যেখানে হোক না কেন, ভ্যাকুয়ামের মধ্যে স্পিড কনস্ট্যান্ট। স্যার ওই যে টিউবের মধ্যে থেকে একদম ডাইরেক্ট স্ট্রেট লাইন দেখানো হয়েছে, ওই হ্যাঁ, টিউবের ওইটা কি একটু ভুল নাই স্যার? ওইখানে একটু বাঁকা হবে না উপরের আমি দিকে? তো বললামই তোমাকে, এটা একটা ড্রয়িং ঠিক হয় না, এখানে আস্তে এরকম বাঁকবে, এই যে এখান থেকে এটা আস্তে একটু বাইকে যাবে আর কি, এটা বললাম না। স্যার ওইটা তো মনে হচ্ছে ঠিক আছে, ওই যে পরের রেখাটা আর কি উঁচু হয়ে পরেরটা যাবে সোজা না? না, পরেরটা সোজা, কারণ এখানে এটাও কনস্ট্যান্ট ভেলোসিটি, এটাও কনস্ট্যান্ট, উপরেও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, বাঁকবে কেন? দুইটাই তো কনস্ট্যান্ট, হরিজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট, ভার্টিক্যাল ভেলোসিটি কনস্ট্যান্ট। এখানে অ্যাক্সিলারেশন নাই তো, এখানে তো জি নাই, কোনো অ্যাক্সিলারেশন নাই তো বাঁকবে কেন? স্ট্রেট যাবে। তুমি যদি এখানে রুট এই স্পিডে রুট ওভার করো, রুট ওভার ভিএক্স স্কয়ার ভিআই স্কয়ার ঠিক কনস্ট্যান্ট চলতে থাকবে। আমরা আলাদা আলাদা করছি, হরিজন্টালটা বের করছি, ভার্টিক্যালটা বের করছি, আর আমাদের হরিজন্টাল তো জানাই আছে, ভার্টিক্যালটা বের করা দরকার। ভার্টিক্যাল ডিসটেন্স তো বি মুখস্থ জানাই আছে, এন্ড ভার্টিক্যালি কতটুকু গেলে এটা জানা দরকার। অতএব ভার্টিক্যাল হরিজন্টালে যে আসতে যেটুকু টাইম লাগবে, সেই টাইমে উপরের দিকে যা উঠে, সময় তো ফিক্সড করা। এবার ভার্টিক্যাল ভেলোসিটিকে ওই টাইমটাতে পূরণ দিছি, পূরণ দিয়ে যা ডেল্টা 2 বের হয়ে গেছে। আমি আবারও বলি, দেখো জিনিসটা হলো, এখানে টিপটা দেখো, এখানে একটা ইলেকট্রন চলতেছে এট দ্য ভেলোসিটি v0 মনে করো, যখন যাচ্ছিল এখানে ইলেকট্রিক ফিল্ড হয়েছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, এটা এক কথা কি, এটা তো একটু দাগটা মজবুত দেখা যাচ্ছে তো, ওই জন্য বলছি।
এই ইলেকট্রিক ফিল্ডের কারণে সে এটা তার উপরের প্লেটটা তার টাইনে উপর দিকে উঠে দিতে চাইবে, এই টাইনে অ্যাক্সিলারেশন উপর দিকে উঠাচ্ছে তার টাইনে, এবং সেই যে টানার উঠানোর সময় একটা অ্যাক্সিলারেশন হয়েছে, সেই অ্যাক্সিলারেশনটা এখানে দেওয়া আছে, এই দিস অ্যাক্সিলারেশন। সে এখন উঠে এই মাথা পর্যন্ত ওই অ্যাক্সিলারেশন উপর দিকে উঠবে। অতএব যেহেতু অ্যাক্সিলারেশন আছে, দ্যার উইল বি ভেলোসিটি। যেরকম জি কারণ একটা ভেলোসিটি ডেভেলপ করে, যখন শুরু করেছে তখন ভার্টিক্যাল ভেলোসিটি 0, একমাত্র হরিজন্টাল ভেলোসিটি আছে, ভার্টিক্যাল কিছু নাই। হরিজন্টাল ভেলোসিটি v0, ভার্টিক্যাল ভেলোসিটি আছে, আর ভার্টিক্যাল ভেলোসিটি নাই, হরিজন্টাল ভেলোসিটি আছে। এখন ভার্টিক্যাল ভেলোসিটি যেহেতু জি আছে, অ্যাক্সিলারেশন আছে, এটা ভার্টিক্যাল উপর দিকে ওঠার সময় একটা অ্যাক্সিলারেশন কারণে এটা ভেলোসিটি ডেভেলপ করে। ঠিক এখানে যখন আমার কার্সারটা যেখানে আছে, যখন এখানে আসবে তখন এক্সট্রাকশন শেষ, অ্যাক্সিলারেশন ফিনিশ, আর কোনো অ্যাক্সিলারেশন নাই। এখন এই বিন্দুতে সে যে ভেলোসিটি ডেভেলপ করছে একটু আসতে আসতে, এই কনস্ট্যান্ট ভেলোসিটি সেখানে উপর দিকে উঠবে। আবার একই সময় তো হরিজন্টাল ভেলোসিটি আছে, একদিকে v0 চেঞ্জ হয় নাই, এক তো হরিজন্টালও যাবে আবার ভার্টিক্যালও যাবে, তো সোজা সোজা স্ট্রেট চলে যাবে, কারণ দুইটাই কনস্ট্যান্ট স্পিড, দুইটাই কনস্ট্যান্ট, এখানে বাঁকার কোনো রাস্তা নেই। সে এখান থেকে কার্সার যেখান থেকে সেখান থেকে এই কার্সার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত স্ট্রেট যাবে, কারণ এখানে তো কোনো অ্যাক্সিলারেশন নাই, না হরিজন্টাল না ভার্টিক্যাল, মাস্ট বি কনস্ট্যান্ট। এখন টাইমটা আমরা জানি যে এখান থেকে হরিজন্টাল যেহেতু ডিসটেন্স দেওয়া আছে, ভেলোসিটিও জানি, ডিসটেন্সও জানি, তাহলে ডিসটেন্স দিয়ে ভেলোসিটি ভাগ দিলে টাইম হলো, সেই টাইমে সে কতটুকু উপর দিকে উঠবে, এই ভেলোসিটিকে ওই টাইম দিয়ে পূরণ দিলে হয়ে গেল ভার্টিক্যাল ডিসটেন্স। আর এখানে ভার্টিক্যাল ডিসটেন্স উঠবে যেহেতু তারপর অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশনের কারণে ইউটি ইকুয়াল টু হাফ এট স্কয়ার ফর্মুলা কাজ করবে। এই যে সে ফর্মুলা কাজ করছে, ইউটি ইকুয়াল টু হাফ এট স্কয়ার, এখানে u0 distance equal to ut half at distance 0, তো this portion becomes 0 and half at square মানে এর মান দেওয়া আছে, so this distance covered in this time, এই টাইমটা হলো L by v0, কারণ এই টাইমটা তো এই ডিসটেন্স অতিক্রম করছে ওই তো কনস্ট্যান্ট ভেলোসিটি, হরিজন্টাল ভেলোসিটি চেঞ্জ হয় নাই, v0 তো কনস্ট্যান্ট আছে আগাগোড়া, নো চেঞ্জ, তো L by v0 will be equal to time, সেই টাইমে সে কতটুকু উপরে উঠলো এই লোক, এটা দ্বিতীয়বার বি অতিক্রম করতে যেটুকু টাইম লাগলো সেই টাইমে কতটুকু উপরে উঠলো, এই দুই ভাগ করলাম, দুই ভাগ করে দুই ডিসটেন্স যোগ করে দিলাম, ক্লিয়ার? ইজ ইট নাও? জি স্যার। শোনো, এই এই ইটি দেখে তুমি ডরাইও না, সিম্পল জিনিস, মানে মনে করে যে কি আমরা কি সারা জীবন ইন্টারমিডিয়েটে থাকবো, মানে ইন্টারমিডিয়েটে প্রজেক্ট করছো, এখন একটু এই যে আরেকটা আছে এটা গোলাগুলি, স্যার আজকে বলতে থাক স্যার, হ্যাঁ টাইম শেষ, ও টাইম তো শেষ, স্যার সময় শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু বলি, খালি অঙ্ক করাবো না, এটা একটা অঙ্ক ইন্টারেস্টিং। দেখো যেমন একজন এখানে ইয়ে বসে রয়েছে, গুলি নিয়ে বসে আছে, এখন সে বিমান যাচ্ছে উপর দিয়া 6 কিলোমিটার উপর দিয়ে বোম্বিং করতে যাচ্ছে, এখন সে এখান থেকে আমি ক্লাস করছি, শেষ করে আসছি। ও এখন মনে করো সেখান থেকে গুলি করতেছে, এখন এটা তো আবার চলতেছে, সে গুলি উপরে পৌঁছতে পৌঁছতে তো উপর চলে যাবে, তাহলে কত স্পিডে কত ডিগ্রি থেকে গুলি করলে গুলিটা তার গায়ে পড়বে। তুমি মেকানিক্সের অঙ্ক করতে করতে তো বোমাটা ফালাই চলে যাবে তোমার যদি অঙ্ক করতে দেরি হয় তো তো গুলি টুলি করে ভাগবে। এখানে প্রজেক্ট হলো একটা, এটা হলো একদম রিয়েল প্রজেক্ট হলো কি, যেটা তোমরা এটা তোমাদের ইন্টারমিডিয়েট নলেজটা পুরো কাজে লাগবে, দিস হোল, এটা কোনো পেজগুস নাই, দেখ আমরা আজকে আর করাচ্ছি না, তবে এখানে একটু একটা মেধার ব্যাপার আছে, একটা সুন্দর বুদ্ধির ব্যাপার আছে, দেখ চলো ঠিক আছে, আমরা কন্টিনিউ দ্য নেক্সট ক্লাস।
সো ওকে, এন্ড অফ দ্য ক্লাস টুডে, ঠিক আছে? জি স্যার, ওকে। আসসালামু আলাইকুম।